দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 1800 এর বেশি ইসরায়েলি নিহত। এরপর জানিয়ে দিব মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট যেই হোক, ইহুদিদের স্বার্থ রক্ষা অব্যাহত থাকবে। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বসতি ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ব্যাপক হামলা। আরও জানিয়ে দিব প্রার্থনার সময় বজ্রপাতে 14 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান 54 দেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 1800 এর বেশি ইসরায়েলি নিহত। ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বশেষ দাবি অনুযায়ী অপারেশন আল-আকসা স্টর্ম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 1802 জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন নামের একটি ইসরায়েলি সংস্থা স্বীকার করে জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর চালানো হামাসের আল-আকসা স্টর্ম অপারেশন এবং এর পরবর্তীতে যুদ্ধ চলাকালীন 902 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং 900 জন কর্মকর্তা ও সৈন্যসহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। রোববার 3 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। একই সঙ্গে এই তথ্যের ঘোষণা নিহত ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের প্রকৃত সংখ্যা গোপন করার প্রচেষ্টার অংশ বলেও জানা গেছে। অপারেশন আল-আকসা স্টর্ম শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের এই তথ্য গোপন প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। মূলত ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের অভ্যন্তরীণ মনোবল ধরে রাখতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের পক্ষের ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা খুব সতর্কতার সঙ্গে প্রকাশ করছে। এর আগে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছিল যে ইসরায়েল নিয়ন্ত্রিত হাসপাতালগুলোতে হতাহতের প্রকৃত সংখ্যা আর ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণার সঙ্গে অনেকটা অমিল রয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো তথ্য প্রকাশ করার আগে তাদের সঙ্গে সমন্বয় করতে নির্দেশ দিয়েছে। মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ইসরায়েলি গোয়েন্দা সূত্রে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দুটি সূত্র জানিয়েছে কয়েকদিন আগেই ইসরায়েল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে যে হামলা চালিয়েছিল, তেহরান আগামী কয়েকদিনের মধ্যেই এর জবাবে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করেননি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওই দুই কর্মকর্তা। বিগত কয়েক মাসে ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ গত 26 অক্টোবর ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরান এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলি সূত্র জানিয়েছে তেহরান এবার ইসরায়েলের ওপর আক্রমণের ক্ষেত্রে ইরাকে অবস্থিত ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ব্যবহার করতে পারে। সূত্র জানিয়েছে মূলত ইরানের ভূখণ্ড থেকে যাতে সরাসরি আক্রমণ চালানো না হয় এবং ইরানে ইসরায়েলের পাল্টা আক্রমণ এড়ানো যায়, এ লক্ষ্যেই তেহরান এমনটা করতে পারে। সূত্র আরও জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনুমান করছে যে ইরাক থেকে একটি বড় সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট যেই হোক, ইহুদিদের স্বার্থ রক্ষা অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উভয়েই ইহুদি সম্প্রদায় থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। এই অর্থ প্রদান মার্কিন নির্বাচনী তহবিলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মার্কিন নির্বাচনের রীতি হয়ে আসছে। নির্বাচনে তহবিল গঠনের মাধ্যমে ইহুদি দাতারা সাধারণত মার্কিন নির্বাচনে শক্তিশালী প্রভাব রাখেন। এদিকে নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইসরায়েলের প্রতি সমর্থন বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, যেমন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া। এই কারণে ইহুদি সম্প্রদায়ের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এবারও ইহুদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন অঙ্গীকার প্রদান করেছেন ট্রাম্প। অপরদিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এই দৌড়ে পিছিয়ে নেই। তিনি ইহুদি দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। তার নীতি হিসেবে
হিসেবে দেখিয়েছেন মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের ওপর গুরুত্বারোপ, যা অনেক প্রগতিশীল ইহুদি ভোটারের জন্য গ্রহণযোগ্য পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। এবার নির্বাচনে হ্যারিস ইহুদি সম্প্রদায়কে ভারসাম্যপূর্ণ নীতি তৈরি করার অঙ্গীকার প্রদান করেছেন। ইসরায়েলি বসতি ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ব্যাপক হামলা। দখলদার ইসরায়েলের সামরিক স্থাপনা ও উত্তরের দখলকৃত অঞ্চলের বসতিগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের এই হামলা গাজা ফিলিস্তিনি প্রতিরোধ এবং লেবাননের নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে চালানো হয়েছে। বিবৃতি অনুযায়ী এদিন সকাল 7:30টায় ইসরায়েলের দখলকৃত জারিদ বসতিতে শত্রুদের সামরিক সমাবেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরবর্তী এক ঘোষণায় হিজবুল্লাহ জানায়, একই সময়ে সোমেরা ও এভেন মেনাসেম বসতিতেও শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে সকাল 8টায় ইসরায়েলের মেটজোবা বসতিতে হিজবুল্লাহ রকেট হামলা চালায় এবং বারআমের সামরিক অবস্থানেও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে ইসরায়েলের রোশ হানিকরা বসতিতেও রকেট নিক্ষেপ করা হয় এবং সকাল 10টায় স্লোমি বসতিতে ব্যাপক হারে রকেট আক্রমণ চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলি বাহিনী ও বসতিতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই পাল্টা আক্রমণও বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। প্রার্থনার সময় বজ্রপাতে 14 জনের মৃত্যু। উগান্ডার একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়েছে এবং আরও 34 জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার 2 নভেম্বর উত্তর উগান্ডার লামো জেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে বলে রোববার 3 নভেম্বর দেশটির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। উগান্ডার পুলিশের মুখপাত্র কিতোমারুসোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শনিবার বিকেল 5টার দিকে প্রার্থনার জন্য সমবেত হওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং 5টা 30 মিনিটে বজ্রপাত হয়। CNN এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতের ঘটনাটি উত্তর উগান্ডার লামো জেলার পালাবেক শরণার্থী শিবিরে ঘটেছে, যা দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার ভূখণ্ডে অবস্থিত। শিবিরটিতে প্রায় 80,000 শরণার্থী রয়েছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ সুদান থেকে এসেছেন বলে লামো জেলা কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ সুদান 2020 সালে আনুষ্ঠানিকভাবে তাদের গৃহযুদ্ধ শেষ করলেও দেশটিতে অস্থিতিশীলতা এখনো অব্যাহত রয়েছে। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান 54 দেশের। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক সহ 54টি দেশ ও 2টি আন্তর্জাতিক সংস্থা। রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে গত 1 নভেম্বর একটি চিঠি জাতিসংঘে জমা দেয়া হয়। হাকান ফিদান বলেন, তুরস্কের উদ্যোগে লেখা এই চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের কাছে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা বন্ধ করতে হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আফ্রিকার মুসলিম দেশ জিবুতিতে অনুষ্ঠিত 3য় তুরস্ক আফ্রিকা অংশীদারিত্ব পর্যালোচনা সম্মেলনে অংশ নেন। সেখানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা মানে গণহত্যায় সহযোগিতা করা। এ সময় ইসরায়েলের বর্তমান প্রশাসন বিশ্বব্যাপী হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তিনি ইসরায়েলকে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। হাকান ফিদান বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা এমন এক কাঠামো সৃষ্টি করেছে যেখানে ইতিহাসের অন্যায়গুলো পুনরাবৃত্তি হচ্ছে।